পেপে ভূতের মহাসংকট, সুহা ও ভীতু রবির হুলুস্থুল অভিযান। এক শান্ত গ্রাম শীতলপুর। গ্রামের জীবনযাত্রার ছন্দটা বড্ড একঘেয়ে। সকাল হয় পাখির ডাকে, দুপুর কাটে আলস্যে, আর রাত নামে গভীর নীরবতায়। এই নীরবতা ভাঙার একমাত্র উপাদান ছিল তাদের নিজস্ব তৈরি কিছু কিংবদন্তি আর গল্প। শীতলপুরের মানুষজন সবথেকে বেশি ভালোবাসত এমন সব গল্প, যা তাদের জীবনের সামান্য বৈচিত্র্য এনে দেয়। আর ঠিক এমন গল্পগুলোই ছিল সুহার গবেষণার বিষয়। সুহা দেখতে শান্ত, স্নিগ্ধ হলেও তার মাথা ভর্তি ছিল অসম্ভব সব অ্যাডভেঞ্চারের পরিকল্পনা। সে ভূতের গল্পে বিশ্বাস করত, তবে ভূতের অস্তিত্বে নয়। তার কাছে ভূত মানে হল এমন একটা ধাঁধা, যা সমাধান করার জন্য দারুণ মস্তিষ্ক চালনা দরকার। সে সবসময় বলতো, ভূতেরা হল গল্পের সেই চরিত্র যারা আসলে সমাজের কোনো না কোনো অব্যক্ত সমস্যার প্রতীক। তার প্রিয় বন্ধু রবি আবার সুহার ঠিক উল্টো। সে গণিতে যতটা পটু, ভয়ে ততটাই কাবু। ভূতের নাম শুনলে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু যে কোনো যুক্তি বা লজিক তাকে শান্ত করে। সুহা তার এই বিপরীত চরিত্রটিকে খুব ভালোবাসত, কারণ রবির যুক্তি আর তার সাহস, এই দুটো মিলে তারা যে কোনো অসম্ভব অভিযানকে সহজ করে তুলতে পারত। গ্রামের দক্ষিণ দিকের পুরনো ভাঙা বাড়িটার পেপে ভূতের গল্পটা কিন্তু সুহার মনোযোগ আকর্ষণ করেছিল বেশ কিছুদিন আগেই। কারণ এই ভূতটা কোনো ক্ষতি করত না, শুধু রাতের বেলায় এসে নাকি গ্রামের সবচেয়ে বড় পাকা পেঁপেটা চুরি করে নিয়ে যেত। ভূতের এমন সুনির্দিষ্ট ডায়েট প্ল্যান সুহার কাছে হাস্যকর মনে হতো। সে প্রায়ই রবিকে বলত, ভূতেরা যদি পেঁপে খায় তাহলে তারা পেঁপের বীজ ফেলে যাবে, চল পেঁপের বীজের ডিএনএ টেস্ট করি। রবি তখন ভয়ে তার সাইকেলে চেন দেখতে শুরু করত। অবশেষে যখন তাদের নিজেদের গাছের সবচেয়ে সুন্দর গোলগাল পেঁপেটা উধাও হয়ে গেল, তখনই সুহা বুঝল এবার ভূতের শিকার শুরু করার সময় এসেছে। এটা আর শুধু গল্প নয়, এটা তার ব্যক্তিগত সম্পত্তি রক্ষার এবং গ্রামের সবচেয়ে পুরনো রহস্য সমাধানের অভিযান। একদিন সকালে সুহা দেখল তাদের গাছের সবচেয়ে বড়, প্রায় 5 কিলোর একটি পেঁপে উধাও। সুহা পেঁপে গাছের দিকে তাকিয়ে, চোখে রহস্যের আগুন। সর্বনাশ, এ তো শুধু পেঁপে চুরি নয় রবি, এ তো পেঁপের উপর সিরিয়াল ক্রাইম। রুবি ভয় কাপা হাতে কপালে ঘাম মুছে। সুহা, তুই কি বলিস? প্লিজ আজ অন্য কোনো বিষয় নিয়ে কথা বল, যেমন ধর বীজগণিত বা গ্রহ নক্ষত্র। ওগুলো নিয়ে কথা বললে গা কাঁপে না? সুহা হেসে, আরে রবি, কিসের ভয়? পেঁপে ভূত তো আর রসগোল্লা খায় না যে তোর মতো মিষ্টি ছেলেকে ধরে নিয়ে যাবে। শোন, কাল রাতে যখন পেঁপেটা চুরি হয়, আমি একটা জিনিস খেয়াল করেছি। রবি কানে হাত চাপা দিয়ে, আমি কিছু শুনতে চাই না, না 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 না। সুহা রবির কানের কাছে ফিসফিস করে, পেঁপেটা যেখান থেকে ছেঁড়া হয়েছে সেখানে পেঁপের আঠার সাথে পিচ্ছিল কাদা লেগেছিল। ভূতরা কি কাদা মাখতে ভালোবাসে? রবি ধীরে ধীরে হাত সরিয়ে যুক্তি প্রয়োগের চেষ্টা করতে থাকে। অবশ্যই, ভূতরা আসলে ডেনড্রাইটের মতো, তাদের শক্তি মাটির কাছাকাছি থাকে। হয়তো সেটা স্পেশাল ভুতুরে কাদা। আমার মনে হয় আমাদের উচিত হবে একটা বড় সাইনবোর্ডে লিখে দেওয়া যে এই গাছে শুধুমাত্র ছোট পেঁপে পাওয়া যায়। সুহা হা হা করে হেসে, বাহ, রবির ভূততত্ত্ব। চল, আজ রাতে আমরা এই ভূতে ভূতের সাথে এক অ্যাডভেঞ্চারে নামব। পেঁপে ভূতের রহস্য ভেদ করতে সুহা একটা দারুণ মজার ফাঁদ পাতল। তারা তাদের পেঁপে গাছ থেকে একটা পেঁপে ঝুলিয়ে রাখল, কিন্তু পেঁপের ঠিক নিচে একটা বড় বালতিতে ভর্তি কাঁচকলা রেখে দিল। সুহা কাঁচকলা হলো ভূতের ট্রোজেন হর্স রবি। পেঁপে ভূত যখন পেঁপেটি ছিঁড়তে হাত বাড়াবে, তখন সে পেঁপে গাছের নিচে এই কাঁচকলা দেখে নিশ্চিত হবে যে এটা কোনো মানুষের এলাকা নয়। ভূতরা সবজি খেতে ভালোবাসে, এটা ভুতুরে ইন্টারনেটে লেখা আছে। রবি মাথা নাড়ল। আমার মনে হয় ভূত কাঁচকলা দেখেই বুঝবে যেটা একটা ফাঁদ, কারণ এত কাঁচকলা কোনো সাধারণ পরিবার একসঙ্গে কেনে না। এটা যুক্তিবিরুদ্ধ। রাত 2টার সময় সুহার রবি ভাঙা বাড়ির আড়ালে লুকিয়ে আছে। ঠিক 2:05 সেই লম্বা ছায়াটা এলো। ছায়াটা পেঁপেটা ছিঁড়ল, কাঁচকলার বালতিটা দেখল। হঠাৎ ছপাত, পেঁপে ভূত পেঁপেটা নিয়ে দ্রুত দৌড় দিল, কিন্তু দৌড়ানোর সময় বালতির কাঁচকলার উপর তার পা পড়ল। সুহা ফিসফিস করে, ও মাই গড, কাঁচকলার উপর পা! এটা তো মানুষ না হলে? রুবি চিৎকার করে ফিসফিস করে, মানুষ, কাঁচকলা, ভূত স্লিপ করছে, ভূত উড়ে স্লাইড, চল চল চল। কিন্তু ছুটতে গিয়ে রবি নিজে কাঁচকলার উপর পিছলে গিয়ে ধপাস করে পড়ল। পেঁপে ভূত ততক্ষণে গ্রামের গলিতে অদৃশ্য। সুহা রবিকে তুলতে তুলতে হাসতে হাসতে, রবি, পেঁপে ভূত তো দৌড়ে পালালো, তুই তো দেখি ওর থেকেও ভালো ভূত সেজে গেলি।
পরের দিন রাতে সুহা আর রবি পেঁপে ভূতের পিছু নিতে আরও প্রস্তুত। এবার ছায়াটা দুটো পেঁপে নিয়ে সোজা পশ্চিম দিকে ছুটল। সুহা দ্রুত রবির হাত ধরল। সুহা, রবি, চুপচাপ, পেঁপে ভূতটা হাঁপাচ্ছে, শোন। রবি কান পেতে, হ্যাঁস ফ্যাঁস, হ্যাঁস ফ্যাঁস, হ্যাঁ, ভূতটা তো রেগে আছে। সুহা হাসি চেপে, ভূতরা ফুসফুস ব্যবহার করে না রবি। আর একটা জিনিস দেখ, ও যখন আলপথ ধরে হাঁটছে তখন ওর চাদরের নিচে থেকে একটা নীল রঙের কাপড়ের টুকরো বেরিয়ে আছে। ভূতেদের তো পোশাকও থাকে না। ছায়াটা অবশেষে গ্রামের এক প্রান্তে বৃদ্ধা দিদিমা রত্নমালার কুড়েঘরের পেছনে থামল। সেখানে একটা পুরনো খড়ির গাদের কাছে গর্ত করে পেঁপে দুটো লুকিয়ে রাখা হলো। সুহা আর রবি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসা সাহস সঞ্চয় করল। সুহা দৃঢ় কণ্ঠে, পেঁপে ভূত, আপনার নাইট ডিউটি শেষ, এবার আলোতে আসুন। চাদর সরিয়ে যেতেই দেখা গেল এ তো গ্রামের দীর্ঘদেহী ও সহজ সরল রহিম চাচা। রবি স্বস্তির সঙ্গে হতাশ হয়ে, কি, রহিম চাচা পেঁপে ভূত? আমার সমস্ত ভূততত্ত্ব, আমার কাঁচকলা স্লাইড আর ভুতুড়ে বাতাসের ধারণা ভুল প্রমাণিত হল। রহিম চাচা লজ্জিত হয়ে, বাবা মা, সুহা, রবি, তোমরা আমাকে ধরে ফেলেছ। আমি আমি আমার বৃদ্ধা মার জন্য পেঁপে দরকার, কিন্তু রোজগারের টান, তাই। রহিম চাচার আসল কারণ জানার পর সুহা, রবি আর গ্রামবাসী এক অদ্ভুত নীরবতায় ডুবে গেল। সুহা এবার সামনে এগিয়ে এলো। তার চোখে ছিল এক পাকা কূটনীতিকের হাসি। সুহা দৃঢ় কণ্ঠে, যেন আদালতে রায় দিচ্ছে, শোনো গ্রামবাসী, একটা সমস্যা আমাদের সামনে খুবই পরিষ্কার। রহিম চাচা দিদিমার জন্য শুধু পেঁপে নয়, পুষ্টিকর খাবার আর ওষুধও দরকার। আর রহিম চাচা দেখিয়েছেন যে রাতে অ্যাডভেঞ্চার করার মতো সাহস তার আছে। তাই আমি একটা উইন উইন চুক্তির প্রস্তাব দিচ্ছি। সুহা তার পরিকল্পনা পেশ করল। ১ চুক্তি ১, পেঁপে প্লাস প্যাকেজ। দ্য পাপায়া প্লাস প্যাকেজ। গ্রামের সমস্ত পেঁপে চাষি যাদের গাছ আছে তারা প্রতিদিন দিদিমার জন্য একটি করে বড় পাকা পেঁপে দেবেন। এর সাথে গ্রামের বাকি পরিবারগুলো পালা করে প্রতি সপ্তাহে দিদিমার ওষুধ আর মাসের বাজার করার টাকা সংগ্রহ করে রহিম চাচার হাতে তুলে দেবে। ২ দ্য নাইট ওয়াচম্যান। এর বিনিময়ে রহিম চাচাকে আর পেঁপে ভূত সেজে ঘুরতে হবে না। তিনি এখন থেকে হবেন শীতলপুরের নিশাচর প্রহরী। যেহেতু তিনি রাতে ঘোরাঘুরি করতে অভ্যস্ত, তাই তিনি টর্চ নিয়ে রাত ২টা থেকে ভোর ৪টে পর্যন্ত গ্রামের প্রধান রাস্তা এবং বাগানের চারপাশে টহল দেবেন। তিনি ভূত নন, তিনি হলেন পেঁপে রক্ষক। রবি, এটা হলো পারিশ্রমিকযুক্ত অ্যাডভেঞ্চার, মানে রহিম চাচা এখন থেকে চুরির বদলে ডিউটি করবেন। একটা শর্ত যোগ করা যাক। চাচা, যদি আপনি ডিউটির সময় কোনো আসল ভূত দেখতে পান, আমাকে একটা বিস্তারিত রিপোর্ট দিতে হবে, গ্রাফ আর ডেটা সহ। রহিম চাচা চোখ মুছতে মুছতে হাসলেন। তিনি মাথা নেড়ে রাজি হলেন। রহিম চাচা, সুহামা, তোমরা আমার চোখ খুলে দিলে। আমি চুরি করছিলাম আর এখন সম্মানের সাথে দিদিমার জন্য কাজ করব। কথা দিচ্ছি, শীতলপুরের কোনো পেঁপে এখন চুরি হবে না। রহিম চাচার আসল কারণ জানার পর সুহা, রবি আর গ্রামবাসীর প্রতিক্রিয়া ছিল মিশ্র। কিছুটা অবাক, কিছুটা আবেগপ্রবণ আর অনেকটাই হাসির। রবি হাফ ছেড়ে বাঁচল। তার এতদিনের মনের মধ্যে পুষে রাখা ভূততত্ত্ব, কাঁচকলা স্লাইড আর ভুতুরে বাতাসের ধারণা ভুল প্রমাণিত হওয়ায় সে খুশি হল। তবে সে বুঝতে পারল এটাই ছিল সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। সুহার রবি বুঝতে পারল সবচেয়ে বড় রহস্য শুধু ভূতের গল্পের মধ্যে নয়, তা লুকিয়ে থাকে মানুষের সরলতা, ভালোবাসা আর পেঁপের প্রতি দুর্বলতার গভীরে। তাদের এই রাত জাগা পেঁপে রক্ষক চুক্তি গ্রামবাসীর মনে গভীর ছাপ ফেলল। শুধুমাত্র দিদিমাকে সাহায্য করাই তাদের উদ্দেশ্য ছিল না, তারা শিখল যে কোনো অদ্ভুত ঘটনার পেছনে সবসময় একটা না একটা মানুষের কারণ লুকিয়ে থাকে। গ্রামের মানুষজন পেঁপে ভূতের গল্পটা আর ভয়ে বা রহস্যের জন্য বলতো না, তার বলতো ভালোবাসা আর মানবতার প্রতীক হিসেবে। রহিম চাচা আর কোনো পেঁপে ভূত সাজেননি। তিনি এখন গ্রামের সবচেয়ে জনপ্রিয় মানুষ। আর দিদিমা, তিনি প্রতিদিন সুস্বাদু পাকা পেঁপে খেতে খেতে সুহা ও রবির বীরত্বের গল্প বলতেন। সুহাই সফলতার পর আরও নতুন রহস্যের খোঁজে অস্থির হয়ে উঠল। তার চোখ তখন গ্রামের পুকুরের জলপরী কিংবা পুরনো মন্দিরের অলৌকিক ঘটনার দিকে। রবি যদিও এখন আর ভূতে ভয় পায় না, তবে সে ঠিক করেছে এবার সে সুহাকে এমন এক রহস্যের চ্যালেঞ্জ দেবে যেখানে শুধু কঠিন গণিত আর যুক্তি দিয়েই সমাধান করতে হবে। কোনো মানবিক দুর্বলতা বা পেপের গন্ধ থাকবে না। সুহা হাসল আর রবিকে বলল, ঠিক আছে রবি, তবে মনে রাখিস আমার অ্যাডভেঞ্চার সবসময় তোর যুক্তিকে চমকে দেওয়ার নতুন রাস্তা খুঁজে নেবে। শীতলপুরের আকাশের রহস্যের শেষ নেই, আর সুহার অ্যাডভেঞ্চার কেবল শুরু। তোমরা যদি চাও, আমি সুহা রবির পরবর্তী অ্যাডভেঞ্চার নিয়ে একটি নতুন গল্প শুরু করতে পারি।